নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব অরবিন্দ কেজরিওয়ালের আপ পার্টির পরাজয় এবং ভারতবর্ষের রাজনৈতিক দলের উত্থান ও পতন এই পটভূমিতেই। 1952 সালে ভারতবর্ষে লোকসভা নির্বাচনে মোট 53 পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারপর 2025 সালে দ্য হিন্দু পত্রিকায়, হিন্দু পেপারে উঠেছিল এডিআর, দ্য অ্যাসোসিয়েশন ডেমোক্রেটিক রিফর্মের যে তথ্য অনুযায়ী যে হিন্দু পত্রিকাতে পেয়েছি, সেখানে এবারে ভারতবর্ষের 2025 নির্বাচনে 751টি পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো 2052 সালে 53 এবং 2025 751 পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে, রিজনাল, ন্যাশনাল পার্টি এবং রেজিস্টারভুক্ত পার্টি। তো ভারতবর্ষের এই সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় আমরা অনেক রাজনৈতিক দলের উত্থান, অনেক রাজনৈতিক দলের পতন দেখতে পাই। যেমন 52 সালে বি.আর. আম্বেদকরের তপশিল জাতি ফেডারেশন গঠন করেছেন। 52 সালের নির্বাচনে তিনি 2টো আসন পেয়েছে। পরবর্তীকালে এই পার্টিটাই নাম পরিবর্তনে রিপাবলিকান পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়, নাম পরিবর্তন হিসাবে। তারপর তখনকার সময়ে যে সোশ্যালিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল, যার নেতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ, সে পার্টি তখন 12টা সিট পেয়েছিল। জয়প্রকাশ নারায়ণ, রাম লোহিয়া এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তাদের দল। এই পার্টি আবার নাম পরিবর্তন হয়েছে প্রজা সমাজতান্ত্রিক দল। তাহলে দেখুন, তারপর আমরা দেখতে পাই রাজগোপালাচারীর স্বতন্ত্র দল, স্বতন্ত্র পার্টি। এটা 1959 থেকে 1974 তার প্রভাব ছিল, যা পরবর্তীকালে ভারতীয় লোকদলে মিশে যায় বা নাম পরিবর্তন হয়ে যায়। যে এই স্বতন্ত্র পার্টির নেতা ছিলেন শ্রী রাজগোপালাচারী, গায়ত্রী দেবী প্রমুখরা। তো দেখুন, স্বতন্ত্র পার্টি, প্রজা সমাজতান্ত্রিক দল, অখিল ভারত গণতন্ত্র পরিষদ, ভারতের কৃষক ও শ্রমিক দল, অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ, এগুলো ভারতের যে কতগুলো রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল, সময়ের গতিতে স্বতন্ত্র দলের অস্তিত্ব নেই। বিভিন্ন নাম পরিবর্তনে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। আম্বেদকরের রিপাবলিকান পার্টির যে এসটি ফিলসফির উপর গঠিত হয়েছিল, ভারতের নিম্নবর্ণ মানুষের ওপর, যেটা তপশিলি জাতি ফেডারেশন, একটা রিপাবলিক পার্টি হয়েছে, তার প্রভাব ভারতের রাজনীতিতে নেই। একটা নতুন শক্তিতে উত্থান হয়েছে, মায়াবতী বা বিভিন্ন আজাদ পার্টি, এগুলো। তাহলে ভারতবর্ষের রাজনৈতিক দলের অনেক মৃত্যু হয়েছে, আবার অনেকের উত্থান হয়েছে। যেমন সমাজতান্ত্রিক পার্টি ভাঙতে 1977 সালে জনতা পার্টি রূপান্তরিত হয়েছিল। জনতা পার্টি ভেঙে টুকরো হয়ে যায় নির্বাচনে, 1980 নির্বাচনে পরাজিত হবার পর। আবার সেটাই 1988-এ বিপি সিংয়ের নেতৃত্বে জনতা দল গঠন হয়। এই শক্তিগুলোই তারপর জনতা দল ভাঙার পর, বিপি সিংয়ের সরকার পতনের পর, আবার এই দলই ভেঙে রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়। আবার জেডিইউ ভেঙে সমতা পার্টি, এই বিভিন্নভাবে বিস্তৃতি লাভ করেছে। লোকদল, এই দেবী চৌধুরী চরণ সিংয়ের লোকদল, জস ফার্নান্ডেজ প্রমুখদের। আর কিন্তু ভারতবর্ষের যে কমিউনিস্ট পার্টি, যে কমিউনিস্ট পার্টিরও বিভাজন হয়েছে। প্রথম সিপিআই ছিল, সিপিআইএম হয়েছে, সিপিআইএম ভেঙে নকশাল বিভিন্ন সিপিআইএমএল বিভিন্ন ইউনিট তৈরি হয়েছে।
তার এই যে পার্টিগুলোর উত্থান, পার্টিগুলোর যে পতন বা নাম পরিবর্তন আমরা দেখতে পাই, এই যে প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে বৈশিষ্ট্য, যে ফিচার, কতগুলো আদর্শ এখনো টিকে আছে, দলের নাম পরিবর্তন ঘটেছে। যেমন কমিউনিস্ট আইডিওলজির উপর ভিত্তি করে গঠিত এখনও কমিউনিস্ট পার্টি বেঁচে আছে, আরএসপি, সিপিআইএমএম, সিপিআই, সিপিআইএমএল। তারা মার্কস লেনিনবাদের আদর্শ অনুসরণ করে তাদের পার্টির অস্তিত্ব এখনও বজায় রেখেছে। নাম পরিবর্তন হলো এই ফিলসফি এখন স্টিল এক্সিস্ট। তারপর দেখা যায় ভারতবর্ষের সোশ্যালিস্ট যে একটা ভিউ, যে কংগ্রেসের যে নেহেরুর সোশ্যালিস্ট ডেমোক্রেটিক বা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির যেটা গণতান্ত্রিক সমাজবাদ, যে ফেবিয়ান সোসাইটি বা এডওয়ার্ড বার্নস্টাইনের যে সোশ্যাল ডেমোক্রেটিক যে ভাবনা, এই ভাবনার উপর ভিত্তি করে ভারতবর্ষে অসংখ্য দল গঠিত হয়েছে। তারা আবার কংগ্রেসের সঙ্গে বিলীন হয়েছে, তারা আবার জনতা দল গঠন করেছে। যেমন রামমোহন লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, যে আজকাল লালু, মুলায়ম, রামবিলাস পাসওয়ান প্রমুখরা ছিল জেপির শিষ্য, জেপি, কর্পূরী ঠাকুর। তারা একটা সোশ্যালিস্ট প্যাটার্ন, কংগ্রেস মাইন্ডের সেকুলার একটা সোশ্যালিস্ট প্যাটার্ন নিয়ে তাদের রাজনৈতিক গঠন, এবং তারা কংগ্রেসেরই একটা শাখা, স্বতন্ত্র পার্টি যে শ্রী রাজগোপালের যারা কংগ্রেসের শাখা। তাহলে দেখুন, কমিউনিস্ট ফিলসফি, সোশ্যালিস্ট ভিউ, সোশ্যাল ডেমোক্রেটিক ফেবিয়ান সোসাইটির ভাবনা, এটা কংগ্রেস এবং কংগ্রেসের বিকল্প যার একটা ভাবনা তৈরি করেছিল তারা, রাজগোপালের যারা স্বতন্ত্র দল, জয়প্রকাশ নারায়ণ, কর্পূরী ঠাকুর বা কৃপালিনী, আচার্য কৃপালিনী, প্রমুখদের, এই হলো কংগ্রেসের দুটো লবি, একটা সোশ্যালিস্ট, আবার কংগ্রেসের ফেবিয়ান ভাবনাতেই তারা কমিউনিস্ট নয়, একটা কংগ্রেস ঘরানা, একটা সোশ্যালিস্ট ঘরানা। তো দুটো ভাবনা, একটা হচ্ছে কমিউনিস্ট ভাবনা, সোশ্যালিস্ট ভিউটাকে আমি এক সারিতে রেখেছি, কংগ্রেস এবং সোশ্যালিস্ট পার্টিগুলো। দ্বিতীয় ভাবনা আরেকটা জড়িয়েছে ভারতবর্ষের দলিত মুভমেন্ট, যেটা আম্বেদকরের নেতৃত্বে গড়ে উঠেছিল, তপশিল জাতি ফেডারেশন গঠন করেন, এটা পরবর্তীকালে রিপাবলিক পার্টি হয়। এটা আম্বেদকরের নিম্নবর্ণের এবং ওবিসির ভাবনা। তাহলে তিনটে থট, কমিউনিস্ট ভাবনা, সোশ্যালিস্ট ফেবিয়ান সোশ্যালিস্ট ভাবনা, তারপর নিম্নবর্ণ, দলিত এবং ওবিসি কমিউনিটির ভাবনা, তিনটা। এবং চারটা আরেকটা ফোর্থ ভাবনা আমার কাছে আছে, সেটা হলো ভাবনা হলো হিন্দুত্ববাদী, ধর্মীয় মৌলবাদী ভাবনা, যেটা স্বাধীনতার আগেও মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা, আরএসএস জনসংঘ, তারা সরাসরি প্রকাশ্যে তারা বলছে আমরা হিন্দুবাদী রাষ্ট্র তৈরি করতে চাই, মুসলিম লীগ আমরা মুসলিম স্বাধীন রাষ্ট্র তৈরি করতে চাই। তাহলে দেখুন, চারটা ভাবনা, একটা হচ্ছে কমিউনিস্ট ভাবনা, একটা কংগ্রেস সহ সোশ্যালিস্ট ভাবনা, একটা হচ্ছে দলিত ওবিসি ভাবনা, একটা হচ্ছে মৌলবাদী ভাবনা, মুসলিম লীগ এবং কি মুসলিম লীগ এবং হিন্দুত্ববাদী আরএসএস হিন্দু মহাসভা ভাবনা। আরেকটা হচ্ছে ফিফথ হচ্ছে রিজনাল সেন্টিমেন্টের উপর, তার জাতিসত্তা আন্দোলনের উপর ভিত্তি করে যে ভাবনাগুলো গড়ে উঠেছে, সেটা হলো ডিএমকে তামিলনাড়ুর, আসামের অগপ, ত্রিপুরায় আইপিএফটি বা এখন ত্রিপুরামথা, আসামে পাঞ্জাবে আকালি দল, তেলেঙ্গানা টিডিপি, অন্ধ্রপ্রদেশের টিডিপি এবং ঝাড়খণ্ডে মুক্তি মোর্চা, তারপর উড়িষ্যার বিজেডিও কিন্তু সোশ্যালিস্ট প্যাটার্নের জনতা দলেরই একটা শাখা। তাহলে একটা রিজনাল সেন্টিমেন্টের কতগুলো পার্টি। তাহলে ভারতবর্ষের এই যে থটগুলো স্টিল এক্সিস্ট এবং তারা এখনও সক্রিয়। কমিউনিস্ট ভাবনা মতাদর্শ ভারতবর্ষের বিদ্যমান, তারা নির্বাচনে জয় বা পরাজয়ের বড় ফ্যাক্টর নয়, কিন্তু এই ভাবনা ভারতবর্ষে স্টিল এলাইভ। কেউ নকশাল হাতে সশস্ত্র আন্দোলন করছে, তাহলে কমিউনিস্ট ভাবনা, সোশ্যালিস্ট ভাবনা, যেটা কংগ্রেস এবং জনতা দলের যে আমি একই সারিতে রেখেছি। তৃতীয় হলো নিম্নবর্গ ওবিসি ভাবনা। ফোর্থ হলো
ফোর্থ হলো ফোর্থ হলো রিজনাল ভাবনা এবং মৌলবাদী ভাবনা। তাই এই যে রাজনৈতিক দলের উত্থান পতন হচ্ছে, আবার নতুন রামের পরিবর্তন হচ্ছে, নতুন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কিন্তু আইডিওলজি কিন্তু স্টিল ভারতবর্ষের মৌলবাদ, যে মুসলিম মৌলবাদী ভাবনা এবং হিন্দু মৌলবাদী ভাবনা এখনও সক্রিয়। ভারতবর্ষের যে সোশ্যালিস্ট ভাবনা, কংগ্রেস এবং তার সোশ্যালিস্ট অ্যালাইগুলোর যে ভাবনা এখনও বিদ্যমান, এবং ভারতবর্ষের যে ওবিসি, যে লালু প্রসাদ যাদব এবং এই মানে মুলায়ম সিং যাদবের যে দল, অখিলেশ যাদব, ওবিসি ভাবনা, দলিত ভাবনা, দলিত রাজনৈতিক দল, হিন্দুত্ববাদী ভাবনা এবং রিজনাল পার্টি, এই 5টা মতাদর্শ ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থা এখনও বিদ্যমান। তো এই দলগুলো ঘুরে ফিরে নামের পরিবর্তন দেখেছে। ভারতবর্ষের যে আম্বেদকরের রাজনৈতিক দল, প্রজা সমাজতান্ত্রিক দল, যেটা জয়প্রকাশ নারায়ণ, রামমোহন রয়ের কোনো অস্তিত্ব নেই। অখিল ভারত গণতন্ত্রের পরিষদের অস্তিত্ব নেই। ভারতবর্ষের কৃষক ও শ্রমিক দলের অস্তিত্ব নেই। অখিল ভারতীয় রামরাজ্য পরিষদের অস্তিত্ব নেই। কিন্তু তারা একই মতাদর্শ নিয়ে অন্য দলগুলোর মধ্যে তারা মিশে গেছে। যেমন রামরাজ্য, যেটা বিজেপির সঙ্গে মিলে গেছে, প্রজা সমাজতান্ত্রিক দল, ভারতের কৃষক শ্রমিক দল, তারা কংগ্রেস বা সোশ্যালিস্ট পার্টি বা কমিউনিস্টের সঙ্গে মিশে গেছে। কিন্তু একটা ভারতের রাজনৈতিক ব্যবস্থায় এই যে একটা স্বতন্ত্র পার্টি, ভারতীয় জনসংঘ যেটা, বা হিন্দু পরিষদ যেটা, বিশ্ব হিন্দু পরিষদ যেটা এখন বিজেপিতে রূপান্তরিত হয়েছে, কংগ্রেসে তো অনেক বিভক্ত হয়েছে। কংগ্রেস ডি, 1916 কংগ্রেস ডি, কংগ্রেস আর, এই কংগ্রেস বিভক্ত হয়েছে। 78 কংগ্রেস ভাগ হয়েছে। কংগ্রেসেরই শাখা যে শারদ পাওয়ারের দল এনসিপি, যেটা এখন ভেঙে গেছে, শিবসেনা এখন ভেঙে গেছে, কিন্তু তাদের আইডিওলজি একই। এখন প্রশ্ন, অরবিন্দ কেজরিওয়ালের আপ পার্টির ভবিষ্যৎ কী এবং এই রাজনৈতিক মতাদর্শ তারা কতটুকু গ্রহণ করেছে? অরবিন্দ কেজরিওয়ালের যে পেছনের যে ছবি দেখা যায়, তারা ভগৎ সিং, শহীদ ভগৎ সিং এবং আম্বেদকরের ছবি। তাদের যে ফিলোসফি কি, তারা পারফেক্ট কোনো আইডিওলজির উপর তারা এগিয়ে যাচ্ছে না। তারা একদিকে বলছে আমরা ভগৎ সিংয়ের শিষ্য, আবার বলছে আমরা আম্বেদকরের শিষ্য। কিন্তু রাজনীতিতে তারা যখন প্র্যাকটিক্যালি প্রায়োগিক রূপে রূপান্তরিত হয়ে দিল্লি নির্বাচনে জয়লাভ করলো যে আপ পার্টি হিসেবে, তখন দেখা গেল তাদের পলিটিক্যাল এবং ইকোনমিক যে যে ম্যানিফেস্টো, সেখানে তারা না কমিউনিজমের ভাবনা, না দলিত বা ওবিসির কোনো ভাবনা তাদের রাজনীতি দর্শনে নেই। তারা একটা সস্তা রাজনীতি নিয়েছে, মানুষকে ফ্রি বিদ্যুৎ, ফ্রি জল, বাস ভাড়া ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, এগুলোর মাধ্যমে চমকপ্রদ কতগুলো সাবসিডি স্কিম চালু করে তারা ভারতবর্ষের নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছে। কিন্তু ইনভেস্ট কি, বেকার যুবকদের যে সমস্যা কি, কীভাবে বিনিয়োগ করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই ভাবনাতে তাদের কোনো চিন্তা ছিল না। দেখুন, এই যে ফিলোসফি, বিদ্যুৎ ফ্রি, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, 500 লিটার বিদ্যুৎ জল ফ্রি, বাস ভাড়া ফ্রি, দিল্লির মতন একটা ইকোনমিক একটা এস্টাবলিশড একটা স্টেট, সারা ভারতের সম্পদ দিল্লিতে গিয়ে হয়, দিল্লিতে সঞ্চিত হয়। দিল্লিতে যেটা সম্ভব, এটা সারা ভারতবর্ষের প্রান্তিক রাজ্যগুলো, উত্তর পূর্বাঞ্চল, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাটে এগুলো কিন্তু প্রয়োগ করা সম্ভব নয়। তার এই সস্তা রাজনীতির মাধ্যমে তারা জয়লাভ করতে চেয়েছে, একটা টোটালি ফটকাবাজি রাজনীতি। এবং তাদের সবচেয়ে মজার ব্যাপার হলো, তাদের যে এই ফটকা রাজনীতির আরেকটা সবচেয়ে মাইনাস পয়েন্ট হলো, দিল্লিতে যারা 2 লক্ষ 5 লক্ষ টাকা রোজগার করো, তাদেরও তারা জল, বিদ্যুৎ, গাড়ি ভাড়া ফ্রি দিয়েছে, বাস ভাড়া ফ্রি। কিন্তু আমাদের যে বিপিএল কার্ড দিয়ে যারা বিপিএল হোল্ডার, বিলো পভার্টি লাইনের মধ্যে জীবনে আছে, কোনো ক্রমে বেঁচে আছে,
এভাবে সার্বিককরণের সাবসিডি দেওয়ার ফলে সমাজের সবচেয়ে দুর্বল ডিপ্রাইভ কমিউনিটি মার খাবে, যারা প্রান্তিক জনগোষ্ঠী মার খাবে। তাদের যে সাবসিডি স্কিমটারে সার্বিকীকরণ করার ফলে এই সমাজের এই যে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা একটা তাদের ব্যর্থ পলিটিক্স, একটা ব্যর্থ ফিলোসফি, এবং এটা একটা চমকবদ্ধ রাজনীতি। এবং কেজরিওয়ালের রাজনীতির উত্থানের যদি ইতিহাস আমরা দেখি, যে নির্ভয়ার হত্যার পর আন্না হাজারের নেতৃত্বে যে একটা সিভিল সোসাইটি মুভমেন্ট হয়েছিল, তখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিল শীলা দীক্ষিত। তো শীলা দীক্ষিতের সরকারকে পতন ঘটানোর জন্য আন্না হাজারে নেতৃত্বে যে মুভমেন্টটা হয়েছে, এর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী ঝাঁপিয়ে পড়েছিল, বিজেপি কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ। এবং তারা চাইছিল যে শীলা দীক্ষিতের পতন, এবং বিজেপি এই ইনডাইরেক্টলি আপ গঠনে সহযোগিতা করেছে এবং আপকে সাহায্য করেছে। তাহলে অ্যাকচুয়ালি আপের উৎপত্তি হলো বিজেপির ইনডাইরেক্টলি সহযোগিতায়। এবং শীলা দীক্ষিতের পতনের পর সে ক্ষমতা এসে তার যে ফটকাবাজ রাজনীতি শুরু করলো, এবং ফটকাবাজের রাজনীতির পুরো বিজ্ঞাপন আমি দেখলাম যে শীলা দীক্ষিতের সময়কাল থেকে তার নির্বাচনের সময়কাল পর্যন্ত প্রায় 1200 কোটি টাকা সে নির্বাচনে শুধু প্রচারই করেছে, বিজ্ঞাপনে, চমকপ্রদ বিজ্ঞাপন। এক চটকদার রাজনীতি। সে না কমিউনিস্ট বিশ্বাস করে, কমিউনিস্টতন্ত্র, না সোশ্যালিস্ট প্যাটার্ন ইকোনমি বিশ্বাস করে, না আম্বেদকরের ফিলোসফি বিশ্বাস করে। সে একটা লুক দেখানো পলিটিক্স করেছে। এবং ভারতবর্ষের রাজনীতিতে যারা এরকম ফিলোসফির উপর, আইডিওলজির উপর, কোনো নীতি আদর্শের উপর ভিত্তি করে যদি রাজনৈতিক দল গঠন না হয়, এই দলগুলোর মৃত্যু এভাবেই ঘটে। যে ভারতবর্ষের রিজনাল পার্টিগুলো ডিএমকে, এআইডিএমকে টিকে আছে, পাঞ্জাবি আকালি দল টিকে আছে তাদের রিজনাল সেন্টিমেন্টে। ভারতবর্ষের কংগ্রেস টিকে আছে, এবং কংগ্রেসের নিয়ারেস্ট যে এলাই গ্রুপ সোশ্যালিস্ট প্যাটার্নের যে লিডারশিপরা টিকে আছে একটা ফিলোসফির জন্য। কমিউনিস্ট পার্টি টিকে আছে ক্ষমতা জয়লাভ পরে কথা, যে কমিউনিস্ট ভাবাদর্শ ভারতবর্ষে এখনও বিদ্যমান এবং দলটা টিকে আছে তাদের ফিলোসফির জন্য, কংগ্রেস ফিলোসফির জন্য। বিজেপিরও একটা ভাবাদর্শ আছে, তার হিন্দুত্ববাদী ভাবাদর্শ, সেই জন্য টিকে আছে। তাই চটকদার রাজনীতির মাধ্যমে, যে মমতারও তো কোনো রাজনৈতিক দর্শন নেই এখন, ঠিক আছে, ক্ষমতার লাভ। মমতার কোনো রিজনাল সেন্টিমেন্ট নেই পলিটিক্সে, না মমতা না কমিউনিস্ট, না বুর্জোয়া, না সোশ্যালিস্ট ইকোনমি, সে কী এটাও জানি না। মমতা যদি ক্ষমতাচ্যুত হয় তার দলও শুকিয়ে যাবে। তাহলে রাজনীতি, ভারতবর্ষে যারাই বলে যে রাজনীতিতে কোনো দর্শন নেই, ভুল কথা। ভারতবর্ষের এখনও 4-5টা মতাদর্শ দিয়ে রাজনীতি পরিচালিত হয়, দলের উত্থান পতন হয় ঠিকই, কিন্তু এই মতাদর্শকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয়। আজকাল বিহারের যে এতগুলো রাজনৈতিক দল গঠন করুক ভাঙুক, তাদের কিন্তু আইডিওলজি ওবিসি, এসসি, হিন্দুত্ববাদী এবং সোশ্যালিস্ট প্যাটার্ন ইকোনমি যারা বিশ্বাস করে, কমিউনিজম যারা বিশ্বাস করে, দলিত ওবিসি যারা আন্দোলন বিশ্বাস করে, যারা মৌলবাদী আন্দোলনে বিশ্বাস করে, এটা খারাপ হোক ভালো হোক, এবং রিজনাল আঞ্চলিকতাবাদের উপর যাদের আস্থা, এই ভিত্তি ভারতবর্ষের রাজনৈতিক দলের অস্তিত্ব। আর মধ্যে যারা রাজনীতি করে এটা ফটকাবাজ। অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতি ছিল একটা ফটকাবাজ চমকদার রাজনীতি, তার কোনো ফিলোসফি নেই, না সোশ্যালিস্ট, না দলিত, না ওবিসি, না ক্যাপিটালিস্ট, কিছুই না। তাই শূন্য রাজনীতি দর্শন শূন্যতে বিলীন হয়ে যায়। ধন্যবাদ।